বাংলাদেশ একেবারেই আবারও সম্পূর্ণভাবে ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত হয়। সৌদি আরবিয়া আজকে কিন্তু অনেক সম্মানের দিক দিয়ে অনেক নিচে নেমে এসছে, ইরান কিন্তু উপরে উঠে এসছে। মোদির গদি রক্ষাতে যে মিডিয়া ব্যবহৃত হয় তাকে বলা হয় গদি মিডিয়া। আমেরিকা কিন্তু ইসরায়েলকে এখন চাপ দিচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের নিজস্ব উন্নয়ন অংশীদারিত্ব একটি নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী চলে, তবে বাংলাদেশ যদি তার অবকাঠামো, পানি ব্যবস্থাপনা কিংবা সামরিক ক্ষেত্রে চীনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তবে ভারত তার সার্বিক পররাষ্ট্রনীতিতে সেই বিষয়গুলোকে মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ নেবে। ভারত আমাদের নজর রাখছে, আমি মনে করি 2024-এর 5ই আগস্টের পর থেকে অত্যন্ত বিরূপ সে সময় আমরা দেখেছি। সে সময় আপনার বাংলাদেশের উপরে, হিন্দুদের উপরে প্রচণ্ড অত্যাচার হচ্ছে বলে একটা বিরাট অপপ্রচার তখন চালানো হয়, প্রচারণা চালানো হয়, বাংলাদেশ ভেঙে পড়ে যাচ্ছে চালানো হয়। কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে 12ই ফেব্রুয়ারির পরে, ইলেকশন হওয়ার পরে, বিএনপি সরকার আসার পরে, সেটা হচ্ছে, আপনি তো কয়েকটা বললেন যে চায়নার ব্যাপারে, বাংলাদেশ যেহেতু চায়না ভিজিট হলো আমাদের প্রধানমন্ত্রীর, সুতরাং চায়না ভিজিটে কি হলো, চায়নার সাথে আমাদের সম্পর্ক কতটুকু বাড়ছে সেটা তারা দেখছে। দ্বিতীয় কথা, তারা এইটার ব্যাপারে তাদের খুব চিন্তা হচ্ছে মোংলা পোর্ট নিয়ে, তাদের হচ্ছে গিয়ে আপনার যে চায়না মায়ানমার বাংলাদেশ করিডোর নিয়ে তাদের চিন্তা। তৃতীয়, তাদের আরও চিন্তা হচ্ছে গিয়ে, যদি আপনি বললেন জেট অ্যান্ড সির কথা বললেন, তাদের আরও চিন্তা হচ্ছে যে মিরেরসরাইতে তাদের যেই আপনার একটা ইয়ে ছিল, আপনার শিল্পাঞ্চলে এলাকা ছিল, যেটা আপনার ফৈনি বাইপাস বলে, ওই জায়গাটা একটা খুবই ইয়েতে ইন্ডিয়ার ছিল, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার ওটা ক্যান্সেল করে দিয়েছেন। সেখানে কি হচ্ছে সেটা নিয়ে তারা চিন্তিত। আমি তাদের মুখে শুনেছি ওখানে একটা ব্রিজও কিন্তু করেছে, ওই জায়গায় ইন্ডিয়া ব্রিজ করেছে আপনার ফেনী বাইপাসের পাশেই। এই চিন্তার কারণগুলো কি আসলে? এই চিন্তার কারণগুলো হচ্ছে যে তারা বাংলাদেশকে বলতে চাচ্ছে যে বাংলাদেশ কি ইস্ট পাকিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ কি আসলে ভারতের জন্য একটা সিকিউরিটি থ্রেট হবে। কিন্তু তারা বাংলাদেশ কিভাবে সিকিউরিটি থ্রেট হবে এটা কখনো তারা বলে না। তারা যেটা বলতে চায় হচ্ছে, সেটা হচ্ছে যে, আমি যেভাবে দেখি যে তারা বলতে চায় বাংলাদেশ কেন পাকিস্তানের সাথে মিটিং করছে, বাংলাদেশ কেন টার্কির সাথে মিটিং করছে, বাংলাদেশে আমি নানান সময় তাদের কথা শুনি যে বাংলাদেশে নাকি সাইদ আজহার, মানে ওদের যে আপনার লস্করি তাইবা বলেন বা জাইশি মোহাম্মদ বলেন, তারা চলে আসছে। যিনি ইসরায়েলের অ্যাম্বাসেডর দিল্লিতে বসে আছেন, মিস্টার সাম রুবেন, তিনি বলছেন হামাস বাংলাদেশে আছে। মানে এটা কিন্তু কোনো অ্যাক্টরকে তারা বাদ দিচ্ছেন না। সুতরাং ইন্ডিয়া যেভাবে বুঝে, এবং ইন্ডিয়া এটাও বলতে থাকে, ইন্ডিয়ার মধ্যে থেকে আমি এখন হচ্ছে যেটা, যে ইন্ডিয়ার, আপনি জানেন যে পাকিস্তানের সাথে যখন ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে তারা এখন মানে পানির একটা অস্ত্র, পানিকে নিয়েও তারা ব্যবহার করবে বলছে, তারা ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দিয়েছে। তারা বলছে যে তারা পানি হয়তো ভবিষ্যতে দিবে না। সেটা নিয়ে পাকিস্তানের সাথে যখন তাদের ঝামেলা হচ্ছে, ঠিক একই সময় তারা বাংলাদেশের ব্যাপারেও তিস্তাকে এবং গঙ্গার পানির ইয়ে নিয়ে তারা যেভাবে বাংলাদেশকে একটা চাপের মধ্যে রাখতো, এখন দেখছে যে চীন যদি বাংলাদেশের সাথে তিস্তা এবং অন্যান্য নদীগুলোর ম্যানেজমেন্টে আসে, তাহলে তারা যদি আবার তিব্বতে যদি পানি আটকিয়ে দেয়, যেটা কিন্তু ভিক্টর গাও বলে একজন চায়নার একজন ভদ্রলোক আছেন, তিনি বলেছেন যে আমরা উপর দিয়ে আটকিয়ে দিতে পারি। সুতরাং এই নদীর ব্যবস্থাপনা নিয়েও কিন্তু এরা চিন্তিত আপনার ইন্ডিয়া। আমি শুনলাম যে ইন্ডিয়া বলতেছে, ইন্ডিয়ার একজন এক্স অ্যাম্বাসেডর বলছে যে যদি বাংলাদেশ যদি তিস্তা ম্যানেজমেন্ট যদি চায়নার হাতেই দিয়ে দেয়, চায়নাই যদি এটা করে, তাহলে তারা গঙ্গা পানি চুক্তি সাইন করবে না। মানে এটা করতে, মানে এটা হচ্ছে মানে ওই এক্স অ্যাম্বাসেডর তার সেই পাওয়ার নাই, উনি এই ধরনের সাজেশন দিচ্ছেন। সুতরাং আরেকটা জিনিস তারা বলছে যে বর্ডার এলাকায়, সীমান্তবর্তী এলাকাকে তারা মনে করে যে এটা নাকি ইসলামাইজড হয়ে যাচ্ছে, সেখানে নাকি জামাতি ইসলাম অনেকগুলো সিট পেয়েছেন। তারা এটাও বলতে চান যে তাদের যে বর্ডার এলাকা, মানে পশ্চিম বাংলার সাইডে, সেখানেও নাকি মুসলিম আধিক্য দেখা যাচ্ছে এবং ওখানে নাকি মুসলিমাইজেশন হচ্ছে। এমনকি তারা এটাও বলছেন, আমি এটাও মানে ফাইনালি বলে শেষ করব, যে তাদের মধ্যে রাইট উইং যেই আইডিয়াস আছে, তারা বলছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে। আমি তো জানি না কোনো মানুষকে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, কিন্তু তারা এই ধরনের বলছে। সুতরাং আমি মনে করি, আমি একটা কথা বারবার বলি যে যেটা
যে ভারত আসলে কি সমস্যার সমাধান করতে চায় নাকি ভারত এই ইস্যুগুলোকে ওয়েপনাইজ করতে চায়। আমি যেটা বলতে চাচ্ছি যে ভারত যে নজরদারির কথা আপনি বললেন, এই প্রত্যেকটি জিনিসকে তারা ওয়েপনাইজ করতে চাচ্ছে যাতে বাংলাদেশ একেবারেই আবারও সম্পূর্ণভাবে ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত হয়। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আমরা সাকিব ভাইয়ের কথা শুনছিলাম যে ভারত কিসের উপরে নজরদারি রাখছে, কেন নজরদারি রাখছে, আপনার কাছে কি মনে হয় বিষয়গুলো? ধন্যবাদ জাকির ভাই, এবং একই সাথে আমার শ্রদ্ধেয় সহ-আলোচক সাকিব ভাই এবং ইটিভির দর্শক যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে সাকিব ভাই যেটা বলছেন আমি সেটার সাথে খুবই একমত যে ভারত বিশেষ করে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ সম্পর্কে তার যে হচ্ছে মতামত ছিল, তার যে হচ্ছে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা অনেকখানি পরিবর্তন করে নিয়েছে এবং অনেক বেশি নজরে রাখছে আর কি, তীব্র নজরে রাখছে। আর নজরে রাখুক, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। ও যদি কোনো কিছু ভয় পায়, ভারত যদি কোনো কিছু ভয় পায় বাংলাদেশকে, কোনো সমস্যা নাই তো, বাংলাদেশকে ভয় পাচ্ছে সে ডিফেন্সিভ রোল প্লে করতে খুব ভালো, কিন্তু ওই পর্যন্ত থেকে তো থেমে থাকে না। আপনাদের কথাও শুনছে, হ্যাঁ হয়তো শুনছে, কিন্তু সেখানে থেকে তো তার থেমে থাকছে না, তারা কিন্তু কিছু কিছু জায়গায় অফেন্সিভ রোল প্লে করছে। হ্যাঁ, নজরদারি রেখে তুমি থামছে না, অফেন্সিভ রোল প্লে করছে তারা। এক ধরনের সবচেয়ে বড় যেটা হচ্ছে প্রোপাগান্ডা। তারা হচ্ছে আমরা দেখেছি যে তাদের হচ্ছে ওখানকার বিভিন্ন চ্যানেলগুলো, যদিও ওরা খুব একটা মূলধারা চ্যানেল না, তারপর চ্যানেল, যে চ্যানেলগুলোকে ওদের দেশের তরুণ সমাজ বলে হচ্ছে গদি মিডিয়া আর কি। মোদির গদি রক্ষাতে যে মিডিয়া ব্যবহৃত হয় তাকে বলা হয় গদি মিডিয়া। গদি মিডিয়ার বাংলা হচ্ছে, আগে এক সময় দেখতাম শুধু ওদের একজন ছিল অর্ণব গোস্বামী, হ্যাঁ, মুম্বাইতে ছিলেন, তিনি খুব চিলাচিলি করতেন, কিন্তু আমি পশ্চিমবাংলা বা বাংলা চ্যানেলগুলোতে খুব একটা দেখিনি। কিন্তু এইবার দেখলাম 24-এর 5ই আগস্টের পরে সেখানে অর্ণব গোস্বামী স্টাইলে ওখানে অ্যাঙ্কর আছে, দেখলাম যে বাঙালি অ্যাঙ্কর আছে। তো তারা খুব প্রচণ্ড ভয়ঙ্করভাবে হচ্ছে এন্টি বাংলাদেশ প্রচারণা তারা চালিয়ে আসছিল, এবং সেই এই প্রচারণাগুলো এমন ছিল যে আমরা অনেক সময় কনফিউজ ছিলাম, ঠিক আছে, এবং হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশকেও কনফিউজ করবার চেষ্টা করেছে বাংলাদেশ সম্পর্কে। তো এইটা তো একটা অফেন্সিভ জায়গা, সে তার হচ্ছে প্রোপাগান্ডা দিয়ে যাচ্ছে। এখন আমি বলি যে সে ডিফেন্সিভ বা সে চিন্তায় পড়বার কারণ কি আছে। কারণগুলোর মধ্যে হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে জিওপলিটিক্যাল কোনো চেঞ্জ আসে কিনা এই জায়গায়, বাংলাদেশ নতুন ধরনের কোনো স্টেপিং তারা করতে পারে কিনা সিরিয়াসলি, সত্যি এটা একটা ব্যাপার তাদের থাকতেই পারে। আর একটা ব্যাপার থাকতে পারে, এখানে দেখেন ভারত এবং বাংলাদেশ উভয় দুইটা বিষয়ে খুবই বিপদে আসে আর কি। ভারত বাংলাদেশের সম্পর্ক যদি খারাপ হয় তাহলে উভয় দেশের দুটো জায়গায় সমস্যা। বাংলাদেশের এন্ডে যে সমস্যা সেটা হচ্ছে আমার পানি দরকার, আমার দেশ হচ্ছে ভাটির দেশ, জলভাগেও যাওয়া যায় না, আমি স্থলভাগে হলে জলভাগেও যাওয়ার কোনো সুযোগ নাই ওই জায়গায় আর কি। বাংলাদেশ আর মায়ানমারই তো ঘিরে রাখছে এদিককার প্রদেশগুলোকে বা রাজ্যগুলোকে, ফলে এইটা সিকিউরিটি খুবই কনসার্ন সে। তো আমি যেমন পানি নিয়ে কনসার্ন, সে সিকিউরিটি নিয়ে কনসার্ন। তো এই দুটোকে নিয়ে যদি খুব পজিটিভ চিন্তা করতো তাদের দেশের শাসক দল বা শাসক শ্রেণী, তাহলে এটা দুটো মিলে একটা আপসরফ হইতে পারতো, পানি আর ওর অখণ্ডতা। কিন্তু ওদের দেশে এখন যে হচ্ছে ক্ষমতার মসনদে যে আছেন নরেন্দ্র মোদী, তার আসলে তো হচ্ছে মানে এই বিষয়টাকে নিয়ে তার খেলা প্রয়োজন আছে, এবং যেটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই ভাববার বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটা একদিনে শেষ হবে না, ন্যূনতম 2029 সাল পর্যন্ত, ন্যূনতম 2029 সাল পর্যন্ত সে এই বাংলাদেশের এই বিষয়গুলোকে নিয়ে ভারতের হচ্ছে এই বিজেপি RSS এর এরা খেলতে থাকবে এবং নানা রকম বিপদ আপদে ফেলতে থাকবে, এবং নানা রকম ব্লেম, নানা রকম হচ্ছে গিয়ে আষাঢ়ে গল্প তারা তৈরি করবে। চীনকে নিয়ে যে বিষয়টা আছে, চীনের ক্ষেত্রে তো ভাই এটা পুরনো বিষয়। আমরা তো সেই প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে আমরা চীনের সাথে হচ্ছে বাণিজ্য করে আসতেছি, ঠিক আছে। চীনের সাথে আমাদের হচ্ছে গিয়ে এই সামরিক, বিশেষ করে সামরিক ছোট একটা যন্ত্রাংশ থেকে শুরু করে এমনকি আমাদের যে মেশিন টুলস ফ্যাক্টরি রয়েছে মিলিটারি, সেটারও যে ভারী মেশিনারিজ, সেটারও সম্ভবত হচ্ছে চীনের একটা অবদান আছে সেই ভারী মেশিনারিজ সাপ্লাইয়ের ক্ষেত্রে। তারপর একটা ছোট স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে একটা বিমান
বলেন বা ট্যাঙ্ক বলেন, আমরা তো অহরহই হচ্ছে চীনের কাছ থেকে দীর্ঘদিন ধরে কিনে আসতেছে। এটা আজকের গল্প না, এটা 70 দশকের শেষের থেকে শুরু করে আজ পর্যন্ত কিনে আসা হচ্ছে। তো এটা দিয়ে তো হচ্ছে মাঝখানে আবার দেখছি একটা প্রোপাগান্ডা, বিশেষ করে ওই মাইলস্টোনে যখন হচ্ছে যে প্লেনটি ভেঙে পড়লো আর কি, সেই রিহার্সেলের যে ট্রেনিং যে প্লেন, সেই ট্রেনিং প্লেনটা চায়নার তৈরি, এটা নিয়ে একটা প্রোপাগান্ডা আবার দেখছি চায়নার বিরুদ্ধে করা হয়েছে, যাতে চায়নার কাছ থেকে আমরা জিনিসপত্র না কিনি। এই ব্যাপারে একটা ভালো প্রোপাগান্ডা সেই সময় দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। তো এটা তো খুব পুরনো বিষয়, কিন্তু এইটা পুরনো বিষয়টাকে আবার নতুন করে কেন হচ্ছে হাইলাইট করার চেষ্টা করছে। আর একটা ব্যাপার কি, টার্কি বলেন আর পাকিস্তান বলেন, ঠিক আছে, আমার কাছে এটা ওরা হচ্ছে গল্পটা হচ্ছে অনেকটা বিশ্বাসযোগ্য হয় আর কি। মানে চায়নার কথা বললে আমরা অতটা মানে খেপি না, মানুষ খেপবে না আর কি, কিন্তু পাকিস্তানের কথা বললে একটা ব্যাপার আছে, হ্যাঁ আমার পাকিস্তান কেন, হ্যাঁ, বা বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে, এই কথাটা শুনলে কিন্তু আমিও কনসার্ন হয়ে যাই। আমি যে কোনো, আমি বুকে রক্ত দিয়ে দেবো, আমি মরে যাবো, কিন্তু এখানে তো আমি আবার 71-এর পিছিয়ে যাবো না, এই দেশকে কোনোদিন ইস্ট পাকিস্তান বানিয়ে দেবো না, এখন আমিও একটা জায়গায় চলে আসি আর কি। তো ওই জন্য এই জায়গাটা আমাকে বা বাংলাদেশের মানুষকে হচ্ছে একটা প্রভোকেশন দেওয়ার চেষ্টা তার আর কি। কিন্তু পাকিস্তান টার্কি এটা হলো আসলে সত্যিকার অর্থে ভারতের ভারতের সাধারণ যারা ওই বিজিবির যারা আছে ভক্তরা এটা নিয়ে খুব উত্তেজিত হতে পারে, উৎসাহিত হতে পারে, কিন্তু ভারতের যারা হচ্ছে বোঝে, ডিপ্লোম্যাসি বোঝে, পলিটিক্স বোঝে, তারা জানে যে তাদের আসল শত্রুটাকে বা তাদের মহাবিপদটা কোথায়, তাদের বিপদের জায়গাটা তারা একটা চিন্তা করে হচ্ছে, তারা চীনকে নিয়ে তারা চিন্তা করে, ঠিক আছে, চীনকে নিয়ে চিন্তা করে। চীনের সাথে খেলাধুলা করা যায় না, ঠিক আছে, বাংলাদেশের সাথে খেলতে পারে, পাকিস্তানের সাথে খেলতে পারে, কিন্তু চীনকে নিয়ে তারা খুবই চিন্তিত আর কি। তো সেই জায়গায় এই বিষয়টা ভাবে। আর একটা ব্যাপার হচ্ছে গঙ্গা চুক্তির যেহেতু মেয়াদ শেষ, ফলে এই ব্যাপারটা হচ্ছে এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, ঠিক আছে। আমি আপনার কাছে আবার আসবো, আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, নিরাপত্তা একটা বড় ইস্যু, যেটি আমরা দেখলাম খবরে, যে ভূরাজনীতি, নিরাপত্তা এবং কৌশলগত নিরাপত্তার বিষয়টি উদ্বেগের কারণ ভারতের জন্য কেন? আমি আপনাকে মানে আরেকটা ইস্যু বলতে ভুলে গেছি, জাস্ট একটু বলি। হ্যাঁ, অবশ্যই। এইটা হলো গিয়া যে আমি কিন্তু ভারতের টিভি বা ইউটিউব আমি এটা একটু ফলো করি, হ্যাঁ, করতে হয়। তো আমি ইসরায়েলেরটাও করি, হ্যাঁ, এনিওয়ে, হ্যাঁ, উই হ্যাভ টু। আমার মনে হয় যে একটা বিরাট ওদের হচ্ছে যে বিএনপি যখন ক্ষমতায় আসার সময় হয়, তখন আমার মনে হয়েছে, এবং আমি এটা কিন্তু পুরোপুরি ধারণার থেকে বলছি, আমার কোনো ইয়ে নেই, সেটা হচ্ছে যে ধরেন ভারতীয় গণমাধ্যমেও এটা ছেপেছে যে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, অর্থাৎ আওয়ামী লীগ এখানে রাজনীতি করার সুযোগ পাবে। যেহেতু বিএনপি গভর্নমেন্ট আসার পর একটা আইন হয়েছে, আইন হয়ে আপনার নিষিদ্ধ করা হয়েছে, এটার পরে কিন্তু তাদের মনে হয়েছে এক ধরনের স্বপ্ন ভঙ্গ হয়েছে। ইদানিং এখন আমি শুনছি যে বলছে যে শেখ হাসিনার যদি 30% সাপোর্ট বাংলাদেশের থেকে থাকে, তাহলে 30% মানুষ দাঁড়াচ্ছে না কেন রাস্তায়। মানে এখানে যে এখন 70%-এর সরকার আছে, ধরেন 70% সাপোর্ট করে যে সরকার এবং বিরোধী দল নিয়ে আছে, সেটা কিন্তু তারা বলছে না, তারা বলছে 30% নামে কিনা। সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসন হওয়া না পর্যন্ত ভারত মনে করে যে বাংলাদেশ আসলে তাদের পক্ষে আসছে না, এই ধরনের একটা আমি প্রবণতা দেখতে পাই। দ্বিতীয় কথা, আপনি বললেন নিরাপত্তা, আরেকটা জিনিস বলি, এই যে এই ইনফিল্ট্রেটার মানে এই যে অনুপ্রবেশকারী, কতবার বলা হয়েছে বাংলাদেশ নাকি অনুপ্রবেশ করে নাকি 1 কোটি 1.5 কোটি 2 কোটি লোক নাকি ওখানে থাকে, কিন্তু ওরা যখন এখন অনুপ্রবেশকারীদেরকে মানে পুশিনের জন্য, বাংলাদেশে পুশিনের জন্য যখন লিস্ট বানাচ্ছে, সেই লিস্টে দেখা যাচ্ছে 3,000 লোক, হ্যাঁ, সেখানে কিন্তু 4,000 লোক। তো কোথায় তোমার 1.5 কোটি আর কোথায় 3,000? তো কোত্থেকে আসলো? এই জন্য আমি বলতে চাই যে ইনফিল্ট্রেশনটাও আসলে কিন্তু আপনার একটা অজুহাত ছিল, এটা কিন্তু আসলে কিছু নাই, কিন্তু এটা একটা অজুহাত বানিয়েছে, তার একটা এক্সকিউজ বানিয়েছে, একটা টু সামথিং টু বিট বাংলাদেশ উইথ। এই একই জিনিস আমি মনে করি নিরাপত্তার ব্যাপারে আপনি দেখেন যে আমাদের দুই দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক সবচেয়ে বড় ঘটনা কোনটা? সবচেয়ে বড় ঘটনা হচ্ছে গিয়া আপনার রৌমারী পাদুয়ার যে ঘটনা 2001 সালে। 2001 সালে যেটা হয়েছে সেটা উনাদের বিএসএফ এর সৈন্যরা বাংলাদেশে এসে ঢুকে গেছে,
উইদাউট এনি পারমিশন, এবং ঢুকে তারা আরেকজন কাকে কাকে কিডন্যাপ করতে পারে, ধরে নিয়ে যাবে। সো তারা বাংলাদেশে আসছে, সেইটা হচ্ছে কি আমাদের সবচেয়ে, আমরা কিন্তু কোনোদিনও বাংলাদেশ থেকে কেউ ওখানে যে আক্রমণ করেছে এটা কিন্তু বাংলাদেশ মানে ভারত বলতে পারবে না। এখন আপনি আসেন যে তার মানে কি, যে বাংলাদেশ থেকে তারা বলতে চায় যে ধরেন ওদের ওখানকার যারা বিচ্ছিন্নতাবাদী আছে তারা বাংলাদেশে এসে সুযোগ পেয়েছে বলতে চায়। আমার কথা হচ্ছে আচ্ছা, যদি তারা সুযোগ পেয়ে থাকে এবং তারা যদি কার্যক্রম চালিয়ে থাকে ভারতে বাংলাদেশের থেকে সুযোগ নিয়ে, এই নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে কয়জন লোক মারা গেছে ভাই? আমি তো আপনাকে বলতে পারবো যে ভারত যেহেতু আমাদেরকে পানি আটকায়, তাতে আমাদের কতজন লোক মারা যায়, ফ্লাড বলেন বা ড্রট বলেন, সেটা আমরা আবার ছেড়েও দেয় যখন বেশি পানি হয়, মানে বর্ষার সময় পানি ছেড়ে দেয়, যখন শুকনো মৌসুমে পানি আটকে রাখে, যেমন এখন পানি ছেড়ে দিচ্ছে, রাইট। সো এই যে এতে যে আমাদের কতজন লোকের মৃত্যু হয় বা ইয়ে হয়, আমরা কিন্তু সেটা, যেমন ধরেন সীমান্তে আমাদের কত লোককে তারা হত্যা করে, আমরা কিন্তু এটা বলতে পারি। কিন্তু উনাদের আমাদের যদি আমরা কোনো কারণে উনাদের ঝুঁকি হয়ে থাকে, তার জন্য উনাদের কয়জন মৃত্যু হয়েছে কোনোদিনও বলে নাই। সুতরাং আমি এটাও মনে করি যে আমাকে যদি স্পষ্ট করে নিরাপত্তার ব্যাপারে না বলা হয়, আমি বলবো যে এটাকেও আপনারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতেছেন, এটা একটা অজুহাত হিসেবে ব্যবহার করতেছেন। আর যদি সত্যি সত্যি বাংলাদেশের সাথে আপনারা এই সমস্যার সমাধান করতে চান, আমি এইটা বলতেছি কারণ আপনি বলেন যে ভারত থেকে অনেকেই আমার এই অনুষ্ঠান দেখে, আমি বলতে চাই যদি সত্যি সত্যি এটা যদি করতে চান, অবশ্যই আমরা দেখেন না শুধু সাকিব ভাই গালাগালিও শুনতে হয় না, আমি ঠিক আছে আমরা শুনবো, অসুবিধা নাই, আমাদের ধৈর্য আমরা ধরবো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, আপনারা কি আন্তরিকভাবে আমাদের সাথে এই আলোচনাগুলো করবেন কিনা সেটা বলেন। নজরদারির কথা আরেকটা, আন্তরিকতার সাথে আলোচনা করবেন কিনা, কারণ আমি যতটুকু জানি যে এই আন্তরিকতার একটা অভাব আমরা মানে পরিলক্ষিত হয়। বাংলাদেশ কেন নিরাপত্তার জন্য হুমকির কারণ হবে আপনি বলছেন? এটা কি চীনের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের ঘনিষ্ঠতা হলে তাদের নিরাপত্তার হুমকির বিষয়টি কেন আসছে? নিরাপত্তার হুমকির বিষয়টা সবচেয়ে বেশি এসেছে 2001 থেকে 2006 সময়। 2001 থেকে 2006 অনুপ চেটিয়া, আপনার মনে আছে অনুপ চেটিয়া যখন এখানে গিয়েছিলেন, বা পরেশ বড়ুয়া, এনাদেরকে ধরে, এবং আমি তো মনে করি এদের অনেকেই দেশপ্রেমিকও, হ্যাঁ, তাদের অভ্যন্তরীণ কারণে অনেকেই বিদ্রোহ করে, মাওবাদীরাও বিদ্রোহ করে, এটা তো করেই, ওই দেশেও তো অপারেশন আছে। কিন্তু তারা এই অনুপ চেটিয়া এবং আপনার পরেশ বড়ুয়া, ইনাদের ব্যাপারটাকেই খালি মানে হাইলাইট করেছে, ইনাদের উপরেই সমস্ত ইয়ে করেছে, এবং উনাদের দুইজনকে এখানে আশ্রয় দেওয়াতে যেন উনাদের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে এরকম একটা কথা বলতে চায়। কিন্তু কিভাবে হলো, প্রসেসটা কি, উনারা বাংলাদেশ থেকে আশ্রয় নিয়ে আসলে কতটুকু বেশি ঝুঁকি বা ভারতের হয়েছে, আমরা কিন্তু এগুলো সম্পর্কে জানি না। কিন্তু রিসেন্ট তারা যে কথা বলছে, চীনের অবস্থান, যে লালমনিরহাটে চীনের যে স্থাপনার কথা হচ্ছে, সেই বিষয়গুলো তারাও নজর রাখছে। ঠিক আছে, লালমনিরহাটে রাখছে, তারা তো বলছে তারা রংপুর দখল করে নেবে, এটাও অনেকে বলেছে। তারা এটা আপনার ফেনী বাইপাসের সময়ও তারা চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে পারে বাংলাদেশ থেকে, এটাও বলেছে। আমরা লালমনিরহাটে কি করব, আমাদের এরিয়াতে আমরা কি করব, সেটা তো আমাদের ব্যাপার, সেটা তারা নজরদারি তো অবশ্যই তারা করতে পারে, তারা করবে। এবং তারা, আপনি তো জানেন যে বর্ডার এলাকায় তাদের বোধহয় ড্রোন আছে, আমরা এখন বোধহয় আমাদেরও ড্রোন মোতায়েন করা উচিত। সুতরাং তারা আমাদের দিকে তাকায় থাকবে, নজরদারি করবে, আমাদের সামরিক বাহিনী, আমাদের বিজিবি, তারা কোথায় কোথায় পোস্টেড আছে দেখবে, দ্যাট ইজ নট এ প্রবলেম ফর মি, আমার তাতে কোনো প্রবলেম নেই। খালি এটাকে নিয়ে আপনার একটা অপপ্রচার বা প্রচারণা করার থেকে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আলোচনা করা যায়, এবং আলোচনা করে এটা নিয়ে এগোনো যায়। কিন্তু আপনি যদি এগোতে না চান, তাহলে এগুলো নিয়ে আপনি খেলতে চান। এখানে একটা জিনিস বলে আমি এখানে শেষ করতে চাই, এই জায়গায় আলোচনার সম্ভাবনাটা কি আপনি দেখছেন দুই দেশের মধ্যে? যে আসলে এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু বলি যে যারা আপনার অথরিটেরিয়ান, মানে যারা আপনার, যেমন ধরেন মুসোলিনির ইটালি, হিটলারের জার্মানি, অথবা ইসরায়েলের রাজনীতি, সেখানে কিন্তু তাদের পররাষ্ট্র বিষয়ক, মানে অন্যান্য দেশকে তারা কিভাবে আক্রমণ করবে, অন্যান্য দেশকে কিভাবে তারা দখল করবে, সেটাই কিন্তু হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির প্রধান বিষয়। যেমন ধরেন চীনের বা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু তাদের পররাষ্ট্রনীতি কিন্তু বড় বিষয় না,
কিন্তু ভারতের কাছে কিন্তু এটা অনেক বড় বিষয়। ভারতের ভিতরের যে অভ্যন্তরীণ রাজনীতি, এটা চলেই পররাষ্ট্রনীতির উপরে। যেমন ধরুন, আমি আপনাকে গতবারের অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশ বলেন, পশ্চিমবঙ্গ বলেন, আসাম, মেঘালয়, ত্রিপুরা, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে ব্যবহার করা হয়েছে বিজেপির ভোট পাওয়ার জন্য। এবং বাংলাদেশকে যদি তারা ওইভাবে খারাপ অর্থে না দেখায় যে বাংলাদেশ হচ্ছে গিয়ে আমাদের শত্রু, এটা যদি না দেখায়, তাহলে তারা কখনোই হিন্দু ভোট কনসলিডেট করতে পারবে না। হিন্দুদেরকে ভয় দিতে হবে বাংলাদেশকে নিয়ে। দ্যাট ইজ দ্য ওয়ে ইট ইজ হ্যাজ টু বি ডান, এবং সেটাই বিজেপি করছে এবং করে তারা সাকসেসফুল। এবং আমি যেটা বলতে চাচ্ছি, সেই জন্য আমাদের সাথে আলোচনা করলে, বাংলাদেশের সাথে সমস্যার সমাধান হয়ে গেলে, তারা তো অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না। সুতরাং তাদের জন্য বাংলাদেশ এনিমি থাকা বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির জন্য সবচেয়ে ভালো। পাকিস্তান, তারপর বাংলাদেশ। খামেনির জানাজা আমরা দেখছি, সেখানে মার্কিন একটি চাপও আমরা সেটি দেখেছি, একটি হুঁশিয়ারি হুমকিও ছিল যে খামেনির জানাজায় যেসব দেশ অংশ নেবে তাদের সহায়তা বন্ধ করে দেওয়া হবে। এটি একটি বিভিন্ন 70টি দেশের কথা আমরা শুনেছি তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এই বিষয়গুলি কেন? ধন্যবাদ। এটা হচ্ছে ব্যর্থ এবং উদ্ভ্রান্ত মানুষের আর কি প্রলাপ। তার কথায় তো কেউ সায় দেয় নাই আর কি। আপনি মনে করে দেখেন, যখন প্রথম খামেনিকে হত্যা করা হলো, তার পরপর কি স্টেটমেন্ট দিলেন যে এখন আমরা মেরে ফেলেছি, শেষ করে দিয়েছি, তোমরা তোমাদের ক্ষমতা বুঝে নাও। হ্যাঁ, তোমরা তোমাদের ক্ষমতা বুঝে নাও। হ্যাঁ, এর আগে তারা ওই দেশে অভ্যুত্থান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক মিডিয়া এই প্রোপাগান্ডা করেছে যে প্রায় 30,000 মানুষকে হত্যা করার ব্যাপার ছিল, এবং সারা আমেরিকার মানুষ এবং দুনিয়ার মানুষকে এমন একটা বুঝ মোটামুটি তৈরি করা হয়ে গেছিল যে খোমেনি পড়ে গেছে, এখন হচ্ছে সব ওলট পালট হয়ে যাবে, রেজিম চেঞ্জ হয়ে যাচ্ছে ইরানের তো রেজিম চেঞ্জ হলো না হওয়ার পর, এই মাস কয়েক পর এত কিছু, এত যুদ্ধ, এত মানুষ মারা হইলো, এত বোমা বিস্ফোরণ করা হইলো, সেখানে হচ্ছে লাখো কোটি মানুষ এখানে সমবেত হইলো তাকে শ্রদ্ধা জানাইতে আর কি। এইটাতে হচ্ছে ট্রাম্প সাহেবের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং মানে মার্কিন যুক্তরাষ্ট্রের, শুধু ট্রাম্প না, পুরো আমেরিকান ইয়ার হচ্ছে একটা বড় ধরনের আরেকটি জিনিস আমি যোগ করি, তিনি একই সাথে এটা হলো তার ইরানের যে ওখানে সব মানুষকে তিনি মেরে ফেলতে পারেন ইচ্ছা করলে, চাইলে। ওই তো উদ্ভ্রান্ত এবং ব্যর্থ মানুষের বিলাপ আর কি। তো উল্টাপাল্টা কথা বলে আর কি, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, খাইতেও পারবে না, মারতেও পারবে না। এবং আরেকটা ব্যাপার যে একই সাথে পৃথিবীর এত দেশ থেকে যে তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছেন, তাতে কিন্তু ইরানের একটা বিরাট বড় মরাল ভিক্টরি হলো, বিরাট একটা নৈতিক বিজয় ঘটলো ইরানের আর কি। এবং আমেরিকার ঘটলো একটা নৈতিক পরাজয়। আমেরিকা পরাজিত হলো, আর হচ্ছে ইরান জয়লাভ করলো। মানে কত, এটা দেখেন কতটাই মানে মানবিক একটা, অমানবিক একটা ব্যাপার। এতদিন তার জানাজাটাও করা যায় নাই, এরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছিল আমেরিকা আর কি। এবং শেষ পর্যন্ত তো সবই হলো। এবং আমেরিকার তো ট্রাম্প সাহেবের তো নাকটা কাটা গেল, আরও কি কাটা যাবে সেটা হচ্ছে গিয়ে এই কয়দিন পর তাদের যে এন্ট্রিম ইলেকশন আছে, মধ্যবর্তী নির্বাচন আছে তাদের দেশে, সেই সিনেট নির্বাচনের দেখা যাবে আর কি বিষয়টা, ফলাফলটা কি আসে আর কি। তো রেজিম প্রত্যক্ষভাবে চেঞ্জ, পরোক্ষভাবেও চেঞ্জ হইল না ইরানে, কিন্তু পরোক্ষভাবে পরিবর্তনের সম্ভাবনা আমেরিকাতে দেখা যাচ্ছে ট্রাম্প রেজিমের পরিবর্তনের। এবং একটা বিষয় হচ্ছে খুব ভালো হয়েছে, যেটা আসলে গণতন্ত্রের একটা রহস্য আছে আর কি। এই হিটলার সাহেব, হ্যাঁ, এ তো ইলেকশনে ইলেক্টেড হয়ে আসছে আর কি। আবার ওই যে আমরা নরেন্দ্র মোদী নিয়ে কথা বলতেছি, ও তো বারবার এখন ইলেকশনে ইলেক্টেড হয়। আবার ওই ধরনের হচ্ছে পশ্চিমবাংলা বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, হঠাৎ ভুইফোর দলই নাই, ত্রিপুরাতে বিজেপিই নাই, ঠিক আছে, কংগ্রেসের কিছু দল লোককে ভাগায় টাগায় নিয়ে। পশ্চিমবাংলা তো 10 বছর 15 বছর আগে কি ছিল, তো এরকম ভুইফোর হয়ে তারা নির্বাচনে জিতে যায়। এটা হলো একটা বিশাল মিস্ট্রি অফ ডেমোক্রেসি, যে এরা কেন জিতে যায়। এবং তেমনিভাবে একটা বড় মানে মিস্ট্রি এবং ট্র্যাজেডি ছিল আমেরিকাতে হচ্ছে এই ট্রাম্প সাহেবের জিতে আসাটা, আমার দৃষ্টিভঙ্গি থেকে। সেই জায়গাটা আমার মনে হয় আমেরিকা এবং বিশ্ববাসীর কাছে
এটা একটা নতুনভাবে বিষয়গুলোকে রিভিউ করবার একটা সুযোগ দিয়েছে যে এরকম পাগলদেরকে আমরা বারবার ভোট দেব কিনা, এদেরকে বারবার আমরা মসনদে নিয়ে আসবো কিনা, নিয়ে আসার পর এরা বিশ্ব মানবতার জন্য এবং কি ঘুরে ফিরে দেখবেন যে আমেরিকার অর্থনীতির জন্য কিন্তু এরা বিপদ ঘটাবে আর কি, মানে গ্যাম্বলিং খেলছে, জুয়া খেলা খেলতেছে এরা। এইটা একটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ একদিক দিয়ে ভালোই করেছে, সাহসিকতার সাথে তার স্পিকার সাহেব ওখানে গেছে, এটা একটা বাংলাদেশের জন্য অ্যাচিভমেন্ট। একই সাথে আমরা আবার বাংলাদেশের একটা দ্বিচারিতা দেখেছি এই সরকারের, স্পিকারকে পাঠিয়েছে খমেনির ওইখানে, আবার বাংলাদেশে দক্ষিণ প্লাজায় আমেরিকান পতাকা তুলে যে আমেরিকার 250 বছর পূর্তির অনুষ্ঠান হইল, সেটা আবার ডেপুটি স্পিকারকে পাঠাইছে, এক জায়গায় স্পিকার এক জায়গায় ডেপুটি স্পিকার। এইটা আবার একটা মানে বিতর্কের বিষয় আছে। এই সবার সঙ্গে বন্ধুত্ব, হ্যাঁ, এটা আসলে সবার সঙ্গে বন্ধুত্ব হয় না, সবার সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব না, ঠিক আছে? কতগুলো জায়গা আছে যে জায়গায় আপনাকে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। আমেরিকা হচ্ছে বিশ্ব মানবতার শত্রু, তাকে যদি শুধু বলেন যে সে মুসলমানদের শত্রু, তাইলে এটা এক পেশে কথা হয়ে যায়, ঠিক আছে? সেজন্য আফগানিস্তান বলেন, ইরাক বলেন, পালাস্তাইন বলেন, গাজা বলেন, ইরান থেকে শুরু করে আপনি যদি ল্যাটিন আমেরিকায় চলে যান, আপনি যদি হচ্ছে এই যে ভেনেজুয়েলাতে যান, আপনি নিকারাগুয়ার ঘটনা দেখেন, এই সব কিছু চিলির ঘটনা দেখেন, সব কিছু মিলাইলে হলো সারা পৃথিবীতে হচ্ছে গিয়ে মানে তছনছ করা যায় দেশ হলো এই আমেরিকা, ঠিক আছে? সেই আমেরিকাকে আপনি কতটুকু সাহায্য পান আমেরিকার থেকে? আপনি আমেরিকার থেকে, আপনি জায়গা থেকে, জাপান থেকে যেটুকু আপনি উন্নয়ন সহযোগিতা পান, আপনি চীনকে থেকে যেভাবে করে আপনি পাশে পান, ঠিক আছে, বিভিন্ন সমাজে পান। এমনকি 71-এর পর, 1971-এর পর, মুক্তিযুদ্ধের পর আপনি হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে যতটা পেয়েছিলেন উন্নয়ন সহযোগিতা হিসেবে, চিটাগাং পোর্টকে হচ্ছে মাইন ফ্রি করার জন্য, চিটাগাং স্টিল মিল থেকে শুরু করে আদমজিতে নতুন করে যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আপনি সোভিয়েত ইউনিয়নকে যেভাবে পাইছিলেন, আপনি লোক এইভাবে করে হচ্ছে কি আমেরিকাকে আমরা পাই। আমেরিকার সাথে যারা বন্ধুত্ব করে তাদের সাথে আমেরিকা করে ব্যবসা, ঠিক আছে? আমেরিকা তাদের সাথে করে ব্যবসা আর কি, ঠিক আছে? চ্যারিটি করে না আমেরিকা কারোর সাথে। ও কি সাহায্য বন্ধ করবে? ও থ্রেট দেয়, ও কি বন্ধ করবে? ও বন্ধ করে দাও, তুমি যে একটা এআরটি করছো, একটা চুক্তি করছো, বাণিজ্য চুক্তি, ওই চুক্তিটা তুমি বাতিল করে দাও, ঠিক আছে? আপনার কাছে আসবো রুবেল ভাই, আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। হরমুজ প্রণালী নিয়ে নতুন একটি উত্তেজনা, সেটা আমি উল্লেখ করতে চাই। যুদ্ধবিরতি চললেও ওমান উপসাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইরান এই রুটে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর একটি নতুন এবং বাধ্যতামূলক টোল বা ফি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এটিকে বড় লিভারেজ বা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। 2 ও 3 জুলাই অন্তত 8টি আন্তর্জাতিক জাহাজ ওমানের উপকূল দিয়ে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করলে ইরানি বাহিনী সেগুলোকে হুমকি দিয়ে নিজেদের নিয়ন্ত্রিত রুট ব্যবহার করতে বাধ্য করে। আমরা দেখছি যে ইরানের একটি প্রভাব এখানে তৈরি হয়েছে। বিশ্ব ক্ষমতার কথা যদি আমি বলি, যে এই ইরান যুদ্ধ বা যুক্তরাষ্ট্রের পরাজয় হতে হতে একটি জায়গায় যুক্তরাষ্ট্র পৌঁছেছে, ভারসাম্য একটি নিশ্চয়ই তৈরি হয়েছে। আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়ে ইরান যুদ্ধের আমি যেভাবে দেখছি যে ইরান আসলে মানে জয়ী হয়েছে। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের থেকে নেওয়া এখন এই ব্যাপারে আসলে কিন্তু কোনো সামরিক সমাধান যুক্তরাষ্ট্রের কাছে নাই। তারা ইরানকে আক্রমণ করতে পারে, ইরানকে বম্বিং করতে পারে, এমন আক্রমণ করতে পারে, এবং তারা অনেক জনগণকে মারতে পারে, হত্যা করতে পারে, প্রতিষ্ঠানের বিল্ডিং ধ্বংস করতে পারে, যেগুলো মাটির উপরে আছে, মাটির নিচে তো পারবে না শুধু। কিন্তু তাতে তাদের মিসাইল বলেন বা ড্রোন বলেন, এই আক্রমণগুলো বন্ধ হবে না। ইরান বলে দিয়েছে যে এবার যদি ইরানকে আবার আক্রমণ করা হয়, তাহলে ইরান কিন্তু আপনার গালফ আরব কান্ট্রিজ, অর্থাৎ যে কয়টা আছে, তাদের সমস্ত তেল ধ্বংস করে দিতে পারে, স্থাপনাগুলো। এই অবস্থায় আমি মনে করি যে যদি একবার স্থাপনা ধ্বংস হয়ে যায়, আমি আপনার অনুসারেই বলেছি যে তার মানে কিন্তু আগামী 4.5 বছর ধরে পৃথিবী হাফ তেল নিয়ে চলতে হবে, হাফ তেল। এইটা কিন্তু ট্রাম্প সাহেব এটা মেনে নিতে পারবে না, এটা আমেরিকাও মেনে নিতে পারবে না, কারণ এর ফলে যে বিরাট মন্দা হবে, সেই মন্দাতে সবচেয়ে বেশি আপনার টাকা আয় হারাবে কিন্তু আমেরিকাই। সুতরাং সেই হিসাবে চিন্তা করলে যে আপনার হরমুজ প্রণালীতে তাদের যে আপনার নিয়ন্ত্রণ। দ্বিতীয় কথা হচ্ছে লেবাননে
দেখা যাচ্ছে যে হিজবুল্লাহ আপনার ইয়ের ব্যাপারে এই ইসরায়েলের বিরুদ্ধে খুব ভালোভাবে যুদ্ধ করতে পারছে। তৃতীয় জিনিসটা দেখা যাচ্ছে যে লেবাননের সরকারের সাথে আমেরিকা কি করেছিল, ইসরায়েলের একটা আপনার শান্তি চুক্তি করিয়ে দিচ্ছিল, যেই চুক্তির মাধ্যমে লেবানন সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে যাবে। কিন্তু তারা যদিও সাইন করেছে, কিন্তু দেখা গেল যে লেবাননের প্রেসিডেন্ট যিনি একজন মানে ম্যারোনাইট খ্রিস্টান এবং একজন আপনার প্রধানমন্ত্রী যিনি সুন্নি মুসলিম, তাদের দুইজনই কিন্তু আসলে তাদের মানে ক্ষমতা কমে গেছে এবং তাদের কথা কেউ আর শুনতেছে না লেবাননে এখন যেটা যিনি সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন নাবিন বেরি। তিনি হচ্ছেন স্পিকার এবং একজন শিয়া। তিনি বলছেন যে হিজবুল্লাহর বিরুদ্ধে আপনার লেবানিজ আর্মি সামরিক বাহিনী কাজ করবে না। অর্থাৎ হিজবুল্লাহ এখানে দাঁড়িয়ে গেল, ওইদিকে ইরান দাঁড়িয়ে গেছে। আরেকটা জিনিস আপনাকে এটা বলার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি দেখছেন যে ইউএই যে কিন্তু ইসরায়েলের পক্ষে ছিল, সেও কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি, আমরা শুনছি যে $3 বিলিয়ন নাকি আপনার ইরানকে দিয়েছে, কাতার টাকা দিয়েছে, ওমান তাদের সাথে শান্তি করেছে, বাহরাইনও নাকি তাদের সাথে শান্তি করতে যাচ্ছে, সৌদি আরব বোধহয় সবচেয়ে কম, কিন্তু সৌদি আরবও শান্তি তাদের মধ্যে করতে চায়। তাহলে পুরো জিসিসি কান্ট্রি কিন্তু আমেরিকার থেকে সরে কিন্তু ইরানের সাথে একটা শান্তি চুক্তিতে আসতে যাচ্ছে। তাহলে আপনি বুঝেন যে ইরানের কতখানি আপনার বৃদ্ধি পেয়েছে। এই যে আপনি যে একটু আগে বলছিলেন না যে 70টা দেশ গিয়েছে, ভাই বলতেছিল যে 70টা দেশ গেছে, তার মধ্যে ওই গালফ কান্ট্রিজ আছে, প্রত্যেকটা আরব দেশ আছে। তো এই যে আরব দেশগুলো আছে তাদেরকে সহায়তা বন্ধ করে দিবে আমেরিকা? এটা কি সম্ভব? আমেরিকাই তাদের সহায়তায় চলে অনেকগুলাতে। যেমন এআই পুরোটা কিন্তু আসে হচ্ছে, পুরোটাই বলবো না, কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট আসে হচ্ছে আপনার কাতার এবং ইউএই থেকে, যারা আপনার আমেরিকান স্টক এক্সচেঞ্জে টাকা ঢুকায়। সো আমি এইভাবে বলতে চাই যে আসলে ইরান যেটা দেখিয়েছে, এখানে একটা কথা বলে আমি আমার কথাটা শেষ করব। সেটা হচ্ছে কি জানেন, আমি সেদিন একটা হচ্ছিল, যাদের আত্মসম্মান বোধ নাই তাদের আত্মবিশ্বাসও থাকে না। যাদের আত্মবিশ্বাস থাকে না তারা কিন্তু নতুন একটা ভালো কাজ করতে পারে না। ইরানকে কিন্তু এই 79 থেকে 1979 সাল থেকে সেই আপনার ইসলামিক রেভলিউশনের পর থেকে আমেরিকা কিন্তু তাদেরকে আপনার বিচ্ছিন্ন করার, একঘরে করার কিন্তু চেষ্টা করেছে। সেই এক ঘরে করার যে 50 বছর 52 বছরের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু বা 57 বছরের চেষ্টা আজকে কিন্তু ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, এই যে ব্যর্থ হইল, আপনি দেখেন এই আত্মসম্মান আত্মবিশ্বাসী ইরান কিন্তু দেখাইলো যে গালফ কান্ট্রিজ যেগুলো আমার থেকে অনেক বেশি বড় লোক, কিন্তু যেহেতু তারা আত্মসম্মান নিয়ে চলতো না, আত্মবিশ্বাস নিয়ে চলতো না, দেখেন তাদের মধ্যে কতখানি তফাৎ হয়েছে। সৌদি আরবিয়া আজকে কিন্তু অনেক তার আপনার আন্তর্জাতিক সম্মানের দিক দিয়ে অনেক নিচে নেমে এসছে, ইরান কিন্তু উপরে উঠে এসছে। ভাই যেটা দক্ষিণ প্লাজা নিয়ে বললো, আমি একটা কথা বলি এখানে শেষ করব, যে অনেকেই বলে বা ভারত থেকে বলতো যে আমেরিকা নাকি শেখ হাসিনাকে পাঠানোর জন্য এই যে আমাদের এখানে যে জুলাই রেভলিউশন বলা হয়, সেই জুলাই রেভলিউশন নাকি আমেরিকা করিয়েছে। এটা আসলে কোনো রেভলিউশন না। কিন্তু আমি সেটা মানতে রাজি না। আমি মনে করি না যে যেই বাচ্চাগুলো ঢাকা শহরে মারা গেছে, গুলির পিছু সামনে দাঁড়িয়েছে, তাদেরকে আমেরিকা কোনো ডলার গুঁজে দিয়েছে পকেটে। তারা ডলারের জন্য তারা এই যুদ্ধগুলো করে নাই। আজকে আমাদের সরকার এবং আমাদের বিরোধী দল যেটা করছেন, আমি তাদেরকে খালি মানে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারাও আত্মসম্মানী হন, আত্মবিশ্বাসী হন, আপনারাও বাংলাদেশকে একটা বিরাট শক্তিশালী রাষ্ট্র করতে পারবেন। আর যদি তা না করে, নিজের উপরে আস্থা না রেখে যদি অন্য দেশের উপর রাখেন, এবং সেটা যুক্তরাষ্ট্রের উপর, আমার মনে হয় আমরাও ওই সুন্নি অন্যান্য আরব দেশের মতো মানে পতনের পথে যাব। দক্ষিণ প্লাজার ওই বিষয়টি কথা বলছিলেন যে কূটনৈতিকভাবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? একদিকে তেহরানের ঘটনা, আরেকদিকে দক্ষিণ প্লাজা। আমি এই যে আমার ভাই বললো যে এটা যে দ্বিচারিতা করছে দুই দিক, আমি কিন্তু বুঝি যে আমেরিকার সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে, সেটা কি ব্যাপারে আমার কোনো নেই, কিন্তু আধিক্যতা করা উচিত না। এবং আপনার এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের মূল্যবোধ। যেমন ধরেন আমরা কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, আমরা তো শেখ হাসিনার সাথে যুদ্ধটাই তো হলো গণতন্ত্র, মানবাধিকার, এগুলো নিয়েই তো হয়েছে, তাই না? সুতরাং এই সমস্ত বিষয় তো আমেরিকার সাথে আমাদের তো একটা আপনার মিল আছে। সুতরাং সেই জন্য আমাদের মূল্যবোধের বেসিসে আমাদের এই সম্পর্কটা করা উচিত। এবং আমেরিকাকে ভয় পাইলে, আমি আপনাকে বলি, আমি আমেরিকাতেও আমি কিন্তু পোস্টিং করেছি, আমেরিকাতে আমি সময় কাটিয়েছি, তারা কিন্তু
আত্মসম্মানহীন মানুষকে তারাও কিন্তু সম্মান দেয় না, আমি এটা দেখেছি। এবং আমার সাথে ওইগুলো নিয়ে কথা হতো স্টেট ডিপার্টমেন্টে, এবং আমি দেখেছি যে আমাদেরই রাজনৈতিক নেতৃত্ব সেই সময়কার, তারাও কিন্তু ওখানে যে বাংলাদেশকে কিন্তু আত্মসম্মানের যে একটা আপনার ভেবে যেভাবে রাজনৈতিক নেতারা ইয়ে করেন, মানে অ্যাক্ট করেন, যেটা এই ভারতের মধ্যে আগে দেখা যেত নরেন্দ্র মোদীর আগে, এইটা কিন্তু বাংলাদেশের মধ্যে থেকে আমি দেখতে পাইনি। ওয়াশিংটনে আমি এগুলো দেখেছি, এবং এই আমি আশা করি যে আমাদের রাজনৈতিক নেতারা ওই যে একটা ট্রেডিশন সেটার থেকে বের হয়ে আসবেন। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনি বলছিলেন যে শেষকৃত্যর কথা, খামেনির কথা, সেখানে আমরা দেখেছি 5 তারিখে জুলাইয়ের এক ইরানি পারফর্মার প্রকাশ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন, যা উপস্থিত জনতা আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক স্লোগান দিয়ে সমর্থন জানায়। আরেকটি বিষয় আমরা দেখেছি যে খামেনির ছেলে 3 জন কিন্তু উপস্থিত ছিলেন। মুস্তফা খামেনি যদিও তিনি ছিলেন না। এটি কি সামরিক একটি কৌশল নাকি, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। এটা সামরিক কৌশলের কথা আমি বলবো না, এটা হচ্ছে ইরানের জনগণের একটা ভেতর থেকে বের হয়ে আসা আর্তনাদ আর কি, একটা ক্ষোভ। এবং এটা শুধু তো ইরানের জনগণ না, আমরা আজকের বিষয় না, পরের কথা বলছি, যেটি 3 ছেলে ছিলেন বা বাকি মুস্তফা খামেনিকে দেখা যায়, এটা খুবই অনুমানে বলতে হবে আর কি। এটা হতে পারে মুস্তফা খামেনি এখানে ছিলেন না, নিরাপত্তার ইস্যু থাকতে পারে এখানে, হ্যাঁ, এটা একটা কৌশলগত জায়গা থাকতে পারে, এটা তারা ব্যাখ্যা দেয় নাই। ফলে আমরা ধরে নিচ্ছি, অনুমান করেছি, খুব হাইপোথেটিক্যালি দেখছি যে হয়তো নিরাপত্তার ব্যাপার। আবার ব্যাপার হচ্ছে যে ওখানে তো থ্রেট দিয়েছিলেন, ট্রাম্প সাহেব তো থ্রেট দিয়ে রাখছে যে আমি কিন্তু সবাইকে মেরে ফেলতে পারি, সবাইকে উড়াই দিতে পারি। তো সেক্ষেত্রে তারা হচ্ছে একটা ব্যবস্থা রাখাই দরকার, পিছন দিকে একটা ব্যাকআপ প্ল্যান তাদের অবশ্যই ইরানের রয়ে গেছে। কিন্তু ওইখানে যে একজন হচ্ছে শিল্পী, সে যে বক্তব্য একটা স্লোগান সে তুললেন আর কি, ট্রাম্পকে হত্যার আহ্বান জানালেন, ট্রাম্পকে হত্যার আহ্বান বা মার্কিন সে সাম্রাজ্যবাদ তাকে ধ্বংসের একটা আহ্বান জানালেন। তো এইটা আমি বলছি, এটা তো নতুন বিষয় না, এটা তো হচ্ছে যুগ যুগ ধরে এই স্লোগান, শুধু ইরান কেন সারা পৃথিবী, এই ঢাকা শহরে, এই ঢাকা শহরে আমরা কতবার ইংরেজি স্লোগান দিয়েছি, ডাউন ডাউন ক্র্যাশ ক্র্যাশ ইউএস এম্পারিয়ালিজম, এই স্লোগান তো দিয়ে আমরা ফাটাই ফেলাইছি বিভিন্ন সময়। ক্লিন্টন যখন বাংলাদেশে আসছিল তখন তো গো ব্যাক ক্লিন্টন বলে হচ্ছে রাজপথে মিছিল করে, তখন আমরা ছাত্র নেতা মায়েরও খাইছি আমরা সেই সময়, তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমাদেরকে মাইর দিছিল সেই সময়। 99-এর দিকের ঘটনা, বোধ 98-99 দিকের ঘটনা। তো এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলোর সাথে হচ্ছে গিয়ে আমাদের একটা দেখার বিষয় এবং আশাবাদের একটা বিষয়। আপনারা দেখেন ভাই যেটা বলতেছিল সাকিব ভাই, এখন হচ্ছে কতগুলো জায়গায় নতুন উপলব্ধি আসতেছে, উপলব্ধি বাংলাদেশকেও আনতে হবে, ঠিক আছে। এক সময় হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভাবতো যে আমেরিকা ছাড়া তাদের না চলবে ব্যবসা, পেট্রোডলার ছাড়া, ডলার ছাড়া তাদের চলবে না। একই সাথে আমেরিকার অস্ত্রশস্ত্র বা আমেরিকা তাদেরকে নিরাপত্তা দেবে, আমেরিকা তাদেরকে দেবে অর্থনৈতিক সুবিধা, আমেরিকা তাদেরকে দেবে নিরাপত্তা। এটা তারা হচ্ছে প্রচণ্ডভাবে আমেরিকা বায়াস করে রাখতো এই দেশগুলোর শাসকদেরকে, ঠিক আছে। এখন সেই সব দেশের শাসক, এবং দেখবেন এই দেশগুলোর প্রত্যেকটা দেশই কিন্তু অগণতান্ত্রিক, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, এগুলো একটা গণতান্ত্রিক দেশ না। ইভেন রাজনৈতিক দলে, মানে ইরানকে যদি আপনার সেই অর্থে বাংলাদেশের মতো ডেমোক্রেসি ইরানে নাই, হ্যাঁ, সেখানে খুবই নিয়ন্ত্রিত অনেক বিষয়, কিন্তু হইলেও সেখানে জনগণের, সাধারণ জনগণের রাজনীতিতে অংশগ্রহণের একটা ব্যাপার আছে, পার্টি আছে, আছে, বিভিন্ন বিষয় আসলে ওখানে আছে, যেগুলো এই দেশগুলোতে সেই সাধারণ জনগণের রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো ধরনের সুযোগ নেই। এবং সুযোগ নাই বলেই এইসব দেশের সাথে হচ্ছে গিয়ে বিভিন্ন ডিল প্যাকেজে আমেরিকার যেতে আমেরিকার সুবিধা হয়েছিল। কারণ যখন গণতন্ত্রহীনতা থাকে তখন কিন্তু এই সুবিধাগুলো নেওয়া যায়। যেমন বাংলাদেশে 17 বছরে ভারত নিয়েছিল, যেহেতু পায়ের তলায় মাটি নাই, আওয়ামী লীগের ম্যান্ডেট নাই, ভোট নাই, ভোটারবিহীন ইলেকশনে ইলেক্টেড, তাইলে তো আওয়ামী লীগ হচ্ছে আমাকে ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। ফলে আমি ওর কাছ থেকে যে পরিমাণ পারপাস সার্ভ করতে পারবো, সেটা কোনো, এই আওয়ামী লীগ যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে আসে আমি তো পারবো না, ডেমোক্রেটিক ইলেক্টেড বিএনপি তার কাছ থেকে পারবো না, জামাত তো আর পারবো না, মানে ডেমোক্রেটিক ইলেক্টেড হলে কমিউনিস্ট পার্টির কাছ থেকে আমি পারবো না, কারো কাছ থেকে আমি পাচ্ছি না। ফলে এটা একটা সমস্যা হয় আধিপত্য বিস্তার করবার ক্ষেত্রে।
তো ওই কারণে নানা শর্ত সাপেক্ষে হচ্ছে তারা এই সমস্ত জায়গা থেকে, সৌদি আরব থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে ওমান, জর্দান, সব জায়গায় সে এই সব সুবিধাটা হচ্ছে গিয়ে আমেরিকা নিত, ইসরায়েলও এই সুবিধাগুলো নিত আর কি। কিন্তু এই যুদ্ধটা অনেক ঘোর কাটিয়ে দিয়েছে, অনেকগুলো ঘোর কাটিয়ে দিয়েছে, তাদের মধ্যে নতুন রিয়েলাইজেশন তৈরি হচ্ছে, শাসকদের মধ্যে রিয়েলাইজেশন তৈরি হচ্ছে। কিন্তু ওইখানকার জনগণের অবস্থাটা কি? যদি জনগণের লেভেল আমরা কোনো খবর নিতে চাই, খবর পাওয়াটা খুব কঠিন, কারণ ওখানে আপনি বাংলাদেশে যেভাবে করে অভিব্যক্তি ব্যক্ত করতে পারেন সেভাবে ব্যক্ত করতে পারে না তারা, সোশ্যাল মিডিয়াতে তারা বলতে পারে না। ঠিক আছে, আমেরিকা ঘেন্না করলেও সেটা লিখতে তাদের জন্য কঠিন আর কি। কিন্তু যেটুকু আমরা বুঝি, যেটুকু আমরা শুনি, যে ওখানকার সাধারণ জনগণ প্রচণ্ডভাবে অ্যান্টি আমেরিকান, প্রচণ্ডভাবে অ্যান্টি আমেরিকান। ওখানে ডিভাইড অ্যান্ড রুলসের খেলা আছে, শিয়া এবং সুন্নি ফাইটার বিষয়টা আছে। হ্যাঁ, শিয়া সুন্নি ফাইটার ক্ষেত্রে দেখবেন যে আমেরিকা এবারে এই প্রজেক্টের আগে আরেকটা প্রজেক্ট সে নিয়েছিল, সেটা কিন্তু হিজবুল্লাহ যেমন শিয়া ভিত্তিক একটি মিলিটেন্ট দল, সুন্নি ভিত্তিক একটা মিলিটেন্ট দলকে তারা শেষ করে দিয়েছে, সেটা হলো হামাস। এবং যখন হামাসের উপর হামলা চলতেছিল তখন দেখবেন ইরান কিন্তু শিয়া সুন্নির ভেদের মধ্যে ছিল না, ইরান কিন্তু হামাসের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছে, রক্ষা করার চেষ্টা। তখন সে বলে নাই, না আমি তো হিজবুল্লাহর পক্ষে, আমি তো তোমার পক্ষে না। হিজবুল্লাহ এবং হামাস অনেক জায়গায় মুখোমুখি ছিল, এবং এরকমভাবে শিয়া সুন্নি ফ্যাক্টর তৈরি করে তারা কিন্তু হচ্ছে মোটামুটি ডিভাইড অ্যান্ড রুলস করে মধ্যপ্রাচ্যকে ভালোই হচ্ছে তারা বিপদ আপদে রাখছে। এই ডিভাইড অ্যান্ড রুলসের খেলা আমেরিকার হয়তোবা এই ইয়ার থেকে বেরিয়ে আসার একটা প্রচণ্ড সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং আরেকটা ব্যাপার তৈরি হয়েছিল, শুধু মধ্যপ্রাচ্য না, সারা যদি আমি গ্লোবালাই চিন্তা করি, তাতে পৃথিবীতে যে হচ্ছে 90-এর পর সোভিয়েত ইউনিয়নের কলাপসের পর একটা এক মেরুর বিশ্ব তৈরি হয়েছিল। ঠিক আছে, এক মেরু মানে একদম শুধুমাত্র একটাই মোড়ল পৃথিবীর, সেই মোড়লের নাম হচ্ছে আমেরিকা। এই মোড়ল তার মোড়লত্ব আবার দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে। এখন পৃথিবীতে কেন দেখবেন যে আপনার লেবানন হামলার ক্ষেত্রে বা ইরান যুদ্ধের ক্ষেত্রে তার মিত্র যে ইউরোপ, পশ্চিমা ইউরোপের দেশগুলো কিন্তু এবার অনেক পিছিয়ে আসছে, বলছে না আমরা পারবো না, আমরা সাপোর্ট করছি না। ও খুব মাইন্ড করছে, ও পারলে ওদেরকেও হচ্ছে কি একটা ব্লেম দিয়ে দিতে পারে আর কি, হ্যাঁ, ওদেরকে শত্রু বানায় ফেলবে ট্রাম্প, এরকম একটা অবস্থা হয়েছে। কিন্তু ট্রাম্প যতই মাইন্ড করুক, ট্রাম্পের খুব পুরনো মিত্র, যা ট্রাম্প না, আমেরিকার সমস্ত সুকর্ম এবং কুকর্মের যারা সাথী ছিল অতীতে, তারা কিন্তু এবার বলছে না, এটা খুবই অমানবিক হচ্ছে, আমরা তোমার সাথে থাকতে পারতেছি না, সরি। ফলে যে আমেরিকার যে ডোমিনেন্সি ছিল সারা পৃথিবীর, সেটা কিন্তু অনেক লঘু হয়ে আসতেছে আর কি, এবং ছিন্নই হয়ে যাচ্ছে। জি, আমি একটা শেষ পর্যায়ে চলে এসেছি। সাকিব ভাইকে দিয়ে শেষ করতে চাই। সাকিব ভাই, ইরানের প্রভাবের কথা বলছিলেন বা ইরানের আধিপত্যের কথা বলছিলেন যে পারস্য অঞ্চলে, গাজায় কি আসলে এর কোনো প্রভাব পড়বে? গাজার পরে যে ইসরায়েল আমেরিকার যে আগ্রাসন, সেটি কি বন্ধ হওয়ার কোনো আমি যেটা খবর পেলাম ইসরায়েলি সোর্স, ইসরায়েলি ইউটিউব থেকে, ইসরায়েলি ইউটিউব বলতেছে যে আমেরিকা একটা পিস বোর্ড অফ পিস করছে গাজাটাকে আপনার করার জন্য, কন্ট্রোল করার জন্য। সেখানে আবার কেউ বলেছিল মাল্টিল্যাটারাল আপনার স্টেবিলাইজেশন ফোর্স হবে, ফোর্স দেওয়া হবে, এবং সেই ফোর্সের ব্যাপারে বাংলাদেশও কিন্তু বলছিল যে তারা সৈন্য পাঠাবে। পরে তারা আবার সরকার চেঞ্জ করছে তাদের কথা। মেইন কথা হচ্ছে যে সমস্ত মুসলিম কান্ট্রি বলেছে যে হামাস যদি ডিসআর্মড না হয়, অর্থাৎ হামাসের যদি এবং এটা কিন্তু তাদের স্বেচ্ছায় হইতে হবে, স্বেচ্ছায় তারা যদি নিরস্ত্র না হয়, তাহলে আমরা ওখানে সৈন্য পাঠাবো না। অর্থাৎ হামাসের সাথে কোনো মুসলিম রাষ্ট্রই চায় না যে হামাসের মুখোমুখি হইতে। এখন আমরা যেটা খবর পাচ্ছি, অন্তত ইসরায়েলি গণমাধ্যমে যেটা বলছে, যে আমেরিকা কিন্তু ইসরায়েলকে এখন চাপ দিচ্ছে যে হামাসকে কিন্তু আপনার যাতে না করা হয়, হামাসকে যাতে অ্যাটাক না করা হয়। এবং তারা যদিও তাদের কথা হচ্ছে হামাসকে অ্যাটাক তোমরা কইরা হারাইতে পারো নাই, সুতরাং এখন যদি আমরা অন্যান্য কাজগুলো না শুরু করি, তাহলে আমরা বোর্ড অফ পিসের যে কাজ আপনার গাজাকে যে রিকনস্ট্রাকশন, রিবিল্ডিং, এগুলো হবে না। তো তাহলে কি গাজার নিয়ন্ত্রণ ইসরায়েল এবং আমেরিকার হাতেই থাকবে? না, এখন আবার বলছে যে হামাস বলছে যে আমরা তোমাদের নিরস্ত্রীকরণ করতে রাজি আছি। আর অন্তত ইসরায়েলি গণমাধ্যম যেটা বলছে, যে হামাস বলছে আমি নিরস্ত্রীকরণ করতে রাজি আছি, কিন্তু তার আগে এই পুরো গাজা এলাকার ক্ষমতা হইতে হবে প্যালেস্টিনিয়ান রিপ্রেজেন্টেটিভের। অর্থাৎ প্যালেস্টিনিয়ান রিপ্রেজেন্টেটিভ যদি ক্ষমতা না পায়, তাহলে আমরা নিরস্ত্রীকরণ করবো না।
এবং প্যালেস্টিনিয়ানরা যদি তাদের নিয়ন্ত্রণ পায় তাহলে সেই হিসাবে আমি নিরস্ত্রীকরণ করতে রাজি আছি। প্যালেস্টিনিয়ানরা যাকে শাসক বানাতে চায় তারা শাসক হবে, এবং তারা যেভাবে গালফ কান্ট্রিজ, ধরেন গালফ সুন্নি কান্ট্রিজ, তারা কিন্তু একসময় এব্রাহিম অ্যাকর্ডে সাইন করতে যাচ্ছিল, তারা কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ করে ফেলতেছিল, তারা কিন্তু স্বীকৃতির দিকে চলে গেছিল প্রায়। হ্যাঁ, তখনই কিন্তু 7th অক্টোবর সেটা হয়, 7th অক্টোবর 23 কিন্তু হয় ওই সময়। সুতরাং এখন আবার এরা বলছে না আমরা এখন প্যালেস্টিনিয়ানদের মানে আব্রাহাম অ্যাকর্ডে এখন সাইন করা যাবে না যতক্ষণ না এই প্যালেস্টিনিয়ান সমস্যার সমাধান হচ্ছে। সুতরাং আমরা আবারও ধরেন মানে এতদিন ধরে সাধারণত ঐতিহাসিকভাবে যে অবস্থা ছিল সেই অবস্থায়, যেভাবে ইসরায়েল চাচ্ছিল যে সৌদি আরবের সাথে এক ধরনের শান্তি করে প্যালেস্টিনিয়ানদেরকে একেবারে ধ্বংস করে দিয়ে, প্যালেস্টিনিয়ানদেরকে একেবারে ইসরায়েল থেকে বের করে দিয়ে তারা একটা বিরাট বৃহত্তর ইসরায়েল বানাবে, বর্তমানে এটা সম্ভব না। কারণ যেহেতু তারা ইরানের সাথে যুদ্ধে পারছে না, যেহেতু তারা হিজবুল্লাহর সাথে যুদ্ধে পারছে না, এবং হিজবুল্লাহ এবং ইরান বলছে যে আমরা তোমাদেরকে আক্রমণ করতেই থাকবো তোমরা যদি এটা করো, সেই অবস্থায় যেই আধিপত্য, সামরিক আধিপত্য ছিল আপনার ইসরায়েলের, সেটা এখন নাই। সুতরাং ইসরায়েলের, এবং এখানে আরও একটা কথা বলার আছে যে ইসরায়েলের আপনার সৈন্য কমে আসছে, ইসরায়েলের মানুষজন চলে যাচ্ছে বিদেশে, তারা যারা বিদেশে যেতে পারে। সুতরাং সেদিক দিয়ে ইসরায়েলের এখন আর যুদ্ধে তাদেরও একটা হার হয়েছে, এবং হার হওয়ার কারণে তাদের পক্ষে এটা করা চালিয়ে যাওয়া আগের মতো সম্ভব না।